আমাদের শুধু মানুষ, একজন মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ হলে আমরা সবাই এমনভাবে দাঁড়িয়ে যাবো যেন আমার মানবাধিকার। জাতি হিসাবে আমাদের ব্যর্থতা, শতাধিক মানুষ, শুধুমাত্র পুরুষ না বরং এখানে মহিলাও ছিল, তাদের ভাগ্যে কী হয়েছে, তাদের পরিবারগুলো গত 10-12টি বছর কীভাবে সাফার করেছে, তার কোনো তদন্ত হলো না, তার কোনো বিচার হলো না। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমি মনে করি। তাদের এমন নিশ্চয় তাদের মূর্তি আওয়াজও সেদিন বের হয়নি। শত শত মানুষকে নিরাপরাধ নিরস্ত্র পুরুষ নারী শিশুকে হত্যা করে হয়েছে। সরকার দেখাতে চেয়েছিল যে তাদের পক্ষে কেউ নাই, যে আইন শৃঙ্খলা ছিল যে গুলির হিসাব দিবেন, লাশের হিসাব দেওয়া দরকার। এইভাবে নির্বাচন হত্যা করা হয়েছে। চেষ্টা করছি করার জন্য জাতিসংঘ থেকে সবকটি মানবাধিকার সংগঠন এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছিল। বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন একটি কথা বলে, বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী এটা উচ্চারণ করে নাই। এটা আমাদের সমাজের ব্যর্থতা, মানবাধিকার কর্মীদের ব্যর্থতা যে আমরা কিছু মানবাধিকার বিষয়ে কথা বলি, কৃষির বিষয়ে মুখে বেরোতে হবে। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সকল মানবাধিকারের বিষয়ে আমরা ইল্লাস তুলব। আমরা দেখবো না কি কোন দলের, আমরা দেখবো না কি কোন মতাদর্শের, আমরা দেখবো না কি কোন ধর্মের, আমরা দেখবো না কি কাপড়, কে কি কাপড় পরে, কে কি কার গায়ের রং কি, কার চেহারা। আমরা দেখবো শুধু মানুষ, একজন মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ হলে আমরা সবাই এমনভাবে দাঁড়িয়ে যাবো যেন আমার মানবাধিকার। সেই সমাজ দেখে যাওয়া আমাদের দিন, সেই সমাজ অর্জনের জন্য আসল সবাই নতুন বাংলাদেশ। আমরা অল্প কয়েকদিন মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনানো হয়েছে এবং রায় এই রায় প্রতিবাদ। তারপরে আস্তে আস্তে কী হচ্ছিল আপনারা জানেন, ছোট্ট করে অপরাধটাকে স্বীকার করে। এটা হলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের সবচেয়ে বড় এভিডেন্স ব্যাপারটা আসে, এবং আসামিরা এটি যদি সত্য হয় উনি মনে করেন যে হ্যাঁ জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই ঘটনায় একজন আসামি, কম মানুষ রাস্তায় তাদের প্রাণ দিয়ে দিল। একটা মানুষের মৃত্যুদণ্ড শুধু রায় হয়েছে, কিন্তু জনপ্রিয় অবিচার হয়েছিল মর্মে মানুষের কাছে প্রতীয়মান হয়েছে। একজন তিনি যদি সেদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতেন তাহলে ওই রায় প্রদান করা আর সম্ভব হতো। একটা সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তিকে 50 বছর পরের একটা ঘটনা এনে সাক্ষ্য দেয়। ধরেন আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে না? এই মামলায় অথবা যে কোনো রাজাকারের নাম লিখে বলা হয় চিফ প্রসিকিউটর বনাম রাজা। সেটা হলো ওই ট্রাইব্যুনালের সাথে এই ট্রাইব্যুনাল পার্থক্যটা কি? একটাই কথা, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং এখানে রোম স্ট্যাটিউটে যে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটা পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে, এবং সেই আইন অনুযায়ী আমরা এখন চেষ্টা করছি যেটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং পৃথিবীর যে কোনো আদালতে আমরা চ্যালেঞ্জ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জাতি হিসাবে আমাদের ব্যর্থতা, শতাধিক মানুষ, শুধুমাত্র পুরুষ না বরং এখানে মহিলাও ছিল, তাদের ভাগ্যে কী হয়েছে, তাদের পরিবারগুলো গত 10-12টি বছর কীভাবে সাফার করেছে, তার কোনো তদন্ত হলো না, তার কোনো বিচার হলো না। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমি মনে করি। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যখন গঠিত হলো তখন আমার ছোটো ভাই আরমানের মতো আমারও দুয়ের ক্যাপাসিটি ছিল। আইনজীবী হিসাবে আমাদের যে ডিফেন্স টিম ছিল সেটার কেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে। একই সাথে ভুক্তভোগী পরিবারের সদস্য হিসেবে আমাদের যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছিল, অবিচারের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, সেটা যে প্রপার ডকুমেন্টেশনটা দরকার ছিল সেটা আসলে এতদিনে হয়নি। স্কাইপ কেলেঙ্কারির কথা আমার সিনিয়র বন্ধু বললেন। এর আগে যে ঘটনাটা আরেকটি কেলেঙ্কারি হয়েছিল, সেফ হাউসে নিয়ে এই সাক্ষীদেরকে টিউটরিং করা হতো, যা আইনে রীতিমতো নিষিদ্ধ। এটার বিষয়ে যখন আমার দেশে রিপোর্ট আসলো, এটাকে আউটরাইট অস্বীকার করা হয়। পরে স্কাইপ কেলেঙ্কারির যে বিষয়টা আমরা দেখলাম 2012 সালের ডিসেম্বর মাস,
নিজামুল হক নাসির, তার উপরে নির্দেশ তড়িঘড়ি করে একটা রায় দিতে হবে। শিরোনাম হয়েছিল গভর্নমেন্ট দিকে পাগল হইয়া তারা একটি রায় চায়। এটাই ছিল স্কাইপের কথাবার্তা সেই জিয়াউদ্দিনের সাথে নিজামুদ্দিন নাসিরের। সেই সময় আমরা দেখলাম আদালত প্রাঙ্গণ থেকে সেই সাক্ষীকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হলো এবং তাকে পাওয়া গেল পরবর্তীতে ইন্ডিয়াতে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল দেশি বিদেশি মিডিয়া যে নীরব ভূমিকা পালন করেছে, ক্ষেত্র বিশেষে ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করেছে। গোটা বিষয়টাকে যেভাবে ইগনোর করে গিয়েছে, উপেক্ষা করে গিয়েছে, সেটাই ছিল সবচেয়ে অবাক করা বিষয়। ইকোনমিস্টে যখন স্কাইপ কেলেঙ্কারির বিষয়টা প্রকাশ পেল, তার 2 দিন আগে আমার মনে আছে নিজামুল হক নাসির সে দম্ভ করে তাড়াতাড়ি কেসটাকে করতে হবে, রায় দিতে হবে, এই জন্য রায়ের ডেট দিয়ে দিল। কিন্তু পরবর্তীতে ইকোনমিক্সে যখন এই স্কাইপ কেলেঙ্কারির ঘটনা আসলো, সে 11 তারিখে তাকে রিজাইন করতে বাধ্য হলো। পরবর্তীতে ফজলে কবিরকে সেই ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো এবং আমরা দেখলাম ফেব্রুয়ারিতে সেই রায়টি দেওয়া হলো। আমার সিনিয়র বন্ধু ব্যারিস্টার ইমরান সিদ্দিক যথার্থই বলেছে, এই মামলায় যত অসঙ্গতি ছিল অন্য কোনো মামলায় এরকম অসঙ্গতি আমরা দেখি। তা সত্ত্বেও সম্পূর্ণ অন্যায়ভাবে একটা খালি ঘটনা বলি, ইব্রাহিম কুট্টি নামে একজনকে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরিপ্রেক্ষিতে একটা এফআইআর দাখিল হয়েছে। সেই এফআইআরটা আমরা কোর্টে দাখিল করেছি। সেটার সত্ত্বেও সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের নাম ছিল না, এই ঘটনার সাথে তার কোনো সংযোগ ছিল না। তারপরে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা যখন আমরা কোর্টে দাখিল করেছি, এটা সত্যতা যাচাই করার জন্য তৎকালীন অ্যাটর্নি জেনারেল স্বয়ং সেই বরিশাল কোর্টে গিয়েছে যে এই ডকুমেন্টটা আমরা কিভাবে পেলাম, এটা নিয়ে হম্বিতম্বি করেছে। তারা চুরি করবে, চুরি ধরায় দিতে গেলেও তখন এটা ছিল আমাদের। বিশাব আলী হত্যাকাণ্ডে তার ভাই এই ঘটনার সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জড়িত ছিলেন না, এটা সাক্ষী দেওয়ার জন্য আদালতে এসেছিল, তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া। এরকম অবিচারের ঘটনা আমরা প্রত্যেকটা মামলায় দেখেছি।